সচিবালয়ে প্রধানমন্ত্রী কর্মব্যস্ত দিন। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আর উচ্চতা নেয়ার বার্তা সৌদি রাষ্ট্রদূতের। আদাবরে চাঁদাবাজির ঘটনা তদন্তের নির্দেশ। ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির সুযোগ থাকবে না। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে হতদরিদ্র এবং দরিদ্র পরিবারগুলোকে, জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। রাজপথে নামতে হবে না, শিক্ষকদের বেতন স্কেল সুযোগ সুবিধা সরকারের বিবেচনায় রয়েছে, জানিয়েছেন মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী 12 মার্চ সংসদ অধিবেশনের সময় ধরে প্রস্তুতি চলছে। আদাবরে চাঁদাবাজির ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশে অবশ্যই পরিবর্তন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সারাদিন কর্মব্যস্ত সময় পার করেন তিনি। দুপুর 12টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে 3rd টার্মিনালের কাজের সবশেষ অবস্থা সহ নীতি নির্ধারণী নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। কবে নাগাদ এটা তো বলা যাবে না। এটা এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়, সে ব্যাপারে উনি চেষ্টা করছেন। দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়াও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং মির্জা আব্বাস দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সকাল 11টায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন তিনি। বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, বাংলাদেশ সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন মাত্রায় উন্নীত হবে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে সৌদির বাদশার বিহাফে এবং ক্রাউন প্রিন্সের বিহাফে আসছিলেন। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নতি করা যায় এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকদের বেতন স্কেল সুযোগ সুবিধা সরকারের বিবেচনায় রয়েছে। শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে রাজপথে আসতে হবে না। সচিবালয়ের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এই সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাত অনুকরণীয় হতে হবে। শিক্ষক হিসেবে সঠিক উত্তর দিতে হবে। রাজপথের নেতা আর শিক্ষক নেতা এক হলে চলবে না। সব সরকারের কাছে চাইলেই হবে না, শিক্ষকরা কি করবেন সেটিও ভাবতে হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, বেতন স্কেল সুবিধা সরকারের বিবেচনায় রয়েছে। শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে রাজপথে আর আসতে হবে না। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর গুরুত্ব রয়েছে। মন্ত্রী জানান, তিনি দুর্নীতি করেন না এবং কাউকে করতেও দেবেন না তিনি।
আপনারা বেতন স্কেলের কথা বলেছেন, এগুলি আমাদের কনসিডারেশন সবকিছু আছে। এখন আসেন 1 নম্বর ঈদ বোনাস ছিল 25%, 17 বছর পরে এই ইমিডিয়েট ব্যাস সরকার আপনাদের 25 থেকে 50 করেছেন। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বললেন মনিটরি বিষয়গুলো বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এগুলি ফাংশনাল করতে সময়ও লাগবে, তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র তিনি দেন। ব্যক্তিগত এবং প্রশাসনিক কারণে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনার পর তা উপাচার্যকে জানানো হবে। আর পদত্যাগপত্র গ্রহণ করলে উপাচার্য পদটি শূন্য ঘোষণা করা হবে এবং পরবর্তী উপাচার্য নিয়োগ দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার A.Z.M. জাহিদ হোসেন। রবিবার দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে 3 পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে। প্রাথমিকভাবে হতদরিদ্র এবং দরিদ্র পরিবারদের অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে। বলেন, এর সুযোগ সুবিধাও থাকবে ভিন্ন। তিনি আরও জানিয়েছেন, এই কার্ডের মধ্য দিয়ে পরিবারের নারীদের গুরুত্ব বাড়ানো এবং সচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। তিনি জানান, ফ্যামিলি কার্ডের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটি সুপারিশ করলে এর কাজ পুরোদমে শুরু হবে। ফ্যামিলি কার্ড কিভাবে দেওয়া হবে এবং দেওয়ার প্রক্রিয়া কি হবে, মোটামুটি একটা খসড়া করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে পরবর্তীতে আমরা এটি বাস্তবায়নের চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাব। তবে মুদ্রা কথা এই মুহূর্তে যেটা বক্তব্য সেটা হচ্ছে, ফ্যামিলি কার্ড এদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য, যে নারী প্রধান, পরিবারের নারী প্রধান, ওনারা পাবে। একটা পরিবারের যে ফ্যামিলি, আমরা তো পুরুষদেরকে ফ্যামিলি প্রধান সবসময় জানি। আমরা এখানে আমাদের দলের চেয়ারম্যান ওই দিনও বলেছেন, সেটাও আপনারা শুনেছেন, যে নারী প্রধান অর্থাৎ মহিলাদেরকে ক্ষমতায়ন, মহিলাদেরকে আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এটাই হচ্ছে এই ফ্যামিলি কার্ড প্রদানের সবচেয়ে বড় উদ্দেশ্য। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সার, বীজ সহ অন্যান্য প্রণোদনা নিয়ে কৃষকদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বর্তমান সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা উপস্থিত কর্মকর্তাদের মধ্যে তুলে ধরেন। মন্ত্রী জানান, হাসপাতালের দালালদের দৌরাত্ম্য দূর করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বাড়াতে কাজ করা হবে। বুড়িমারি পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন করতে হবে জানিয়ে মন্ত্রী বলেছেন, মহাসড়ককে 4 লেনে উন্নীত করা পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, সীমান্তে মাদকদ্রব্য পাচার, চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হবে। অবৈধভাবে নদীর বালু তোলা বন্ধ করার কথাও জানিয়েছেন মন্ত্রী। আমাদের আকাঙ্ক্ষাটা বলছি যে আমাদের বুড়িমারি এক্সপ্রেস যাতে বুড়িমারির থেকে চালু হয়, এটি আমরা 180 দিনের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। আমরা আরও বিশেষ করে যেখানে মাদক, এটাকে নিয়ন্ত্রণের জন্য বলা হয়েছে, ক্যাসিনো নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়েছে, এবং আমাদের অনেকগুলো কাজ যেগুলো এখন এই মুহূর্তে আমরা প্রশাসনকে জানিয়েছি, ওনারা রেডি করে দিলে আমরা হয়তো 28 তারিখের পরে বিস্তারিত বলতে পারবো যে আমাদের টার্গেটটা। মরণ ফাঁদে পরিণত হয়েছে রাজধানীর পূর্বাঞ্চল 300 ফিট এক্সপ্রেসওয়ে সড়কটি। রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত সড়কটিতে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, নজরদারির ঘাটতি, আইন অমান্য আর অতিরিক্ত গতির কারণে ছোট বড় মিলিয়ে সড়কটিতে গত 1 মাসেই ঘটেছে শতাধিক দুর্ঘটনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে খলিল শিকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্ব রোডের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। আর এই দূরত্বের মাঝখানে 300 ফিট সড়কটি আধুনিক যোগাযোগের প্রতিঘর কথা থাকলেও সেটি এখন রূপ নিয়েছে মরণ ফাঁদে।
গাড়ির বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য আর নিয়ন্ত্রণহীন রেসিংয়ের কারণে প্রায় প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। সড়কটিতে নিয়মিত টহল আর কঠোর আইন প্রয়োগের দাবি স্থানীয়দের। ছোট পোলাপান এত স্পিডে বাইক চালায়, মানে ভয় লাগে, পাশ দিয়ে চলে যায়, হেলমেট নাই, মানে বেপরোয়া। কিছু সিএনজি আছে আমাদের সিগন্যাল মানে না, তারপর এখান থেকে ইউটার্ন নিতে গেলে মানে এক গাড়ির সাথে আরেক গাড়ি বাইক এসে লাগাই দেয়। হ্যাঁ, বাইকগুলো হেলমেট এবং 80 গতিতে চলে, তো 80 দিয়ে বেশি টানে ওরা। রং সাইডে গাড়ি চালায়, আইসা দুর্ঘটনা ঘটায়। মনে করেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মনে করেন যে লাইফ শেষ। এখন প্রায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। যদি প্রশাসন এইখানে ট্রাফিকের ব্যবস্থা করে এবং পাশাপাশি শুধু প্রশাসন ব্যবস্থা করলেই চলবে না, আমরা মনে করি প্রত্যেকটা গাড়ি চালকের ট্রাফিক আইন মেনে চলতে হবে। নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানিয়েছে ট্রাফিক পুলিশ। আমরা হাইওয়ে পুলিশ বিভিন্ন সময় আমরা বিভিন্ন সচেতনামূলক ক্যাম্পেইন করেছি। আমরা পাশাপাশি আমরা আমাদের এখানে টহল জোরদার রেখেছি যাতে দুর্ঘটনা কম ঘটে। এই পাশাপাশি আমরা বিভিন্ন সময় আমরা বিট পুলিশের মাধ্যমে সচেতনার চেষ্টা করতেছি। দুর্ঘটনা রোধে সচেতন বাড়ানোর তাগিদ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এটা প্রতিরোধের আমি মনে করি একমাত্র উপায় যে আপনাদের নিজেদের জীবনের প্রতি সচেতন হতে হবে। দেখেন, একটা অ্যাক্সিডেন্টে আসলে ক্ষতিগ্রস্ত আপনিই হচ্ছেন। আমি সবাইকে আহ্বান জানাবো, এই রোডে যারা গাড়ি চালাতে আসবেন তারা ট্রাফিক আইন মেনে এবং গাড়ির যে নির্ধারিত গতিসীমা আছে এটা মেনে আপনারা গাড়ি চালাবেন। শুধু অভিযান নয়, প্রয়োজনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, স্পিড মনিটরিং সিস্টেম সহ সাইনেজ এবং জনসচেতনতা বাড়ানোর জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বগুড়ার 6 আসনের উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের নির্বাচন 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বগুড়া 6 আসন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেয়, সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভোটের আগে শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় সেই আসনের নতুন তফসিল হবে। রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার রহমান এল মাসুদ এসব কথা জানিয়েছেন। উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগে করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা আশা করি যে করব ইনশাল্লাহ। স্থানীয় সরকারের আমার জানা মতে যে অর্ডিন্যান্স করে যে মেয়র প্রার্থী যেটা পার্টি নমিনেটেড সেটা বাদ দেওয়া হয়েছে। এখন পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম। আমরা উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে বর্তমান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, স্বৈরাচার সরকারের মেয়রের মেয়াদ 2029 সালের নভেম্বর পর্যন্ত বহাল রয়েছে এবং আদালতের রায়ের ভিত্তিতেই তিনি মেয়রের দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম মহানগরীর ক্রীড়া ও সামাজিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে রবিবার হালিশ শহর এইচ ব্লক মাঠের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি মেয়র। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ডাক্তার শাহাদাত হোসেন মেয়রের দায়িত্বে থাকবেন বলেও জানিয়েছেন। তারপরও জনপ্রিয়তা যাচাইয়ে তিনি নির্বাচন চান বলেও জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, মহানগরীতে কিশোর গ্যাংয়ের মতো বিস্ফোরা সামাজিকভাবে প্রতিরোধ করতে হলে খেলাধুলা এবং সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। সে লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থাপনায় নতুন খেলার মাঠ তৈরি এবং পুরনো মাঠ সংস্কারের কাজ চলছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গত 14 মাসের কাজ তুলে ধরে মেয়র জানিয়েছেন, নগর সরকার না থাকায় জটিলতা তৈরি হলেও সমন্বিত উদ্যোগে জলাবদ্ধতার প্রায় 50 থেকে 60% সমস্যা সমাধান করা গেছে বলে জানিয়েছেন তিনি। জানুয়ারিতে 552টি সড়ক দুর্ঘটনায় 546 জন নিহত, আহত 1204 জন, তথ্য দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। রবিবার সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গেল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে 132টি, সবচেয়ে কম সিলেট বিভাগে 29টি। ঢাকায় নিহত হয়েছে 133 জন, সিলেটে 28 জন। সড়ক দুর্ঘটনার শিকারদের মধ্যে 15 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, 131 জন চালক, 62 জন নারী, 67টি শিশুর পরিচয় পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তুলতে বাধা দেয় বালু ব্যবসায়ীদের গুলিতে স্থানীয় 4 জন আহত হয়েছে। সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হচ্ছে ওই গ্রামের আলিম মিয়া, নুরু মিয়া, সফর মিয়া, নুরুল মিয়া। পুলিশ এবং স্থানীয়রা জানায় নবীনগরের মেঘনা নদীতে স্যামুয়েল ট্রেডার্স ইজারা নিয়ে বালু উত্তোলন করছিল, কিন্তু বালু উত্তোলনকারীরা অবৈধভাবে নির্দিষ্ট সীমা ছেড়ে চরলাপাং গ্রামে গিয়ে বালু তুলতে থাকে। এতে ওই গ্রামের কৃষি জমি সহ আশপাশের এলাকা ভাঙন ঝুঁকিতে পড়ে যায়। রবিবার সকালে আবারও ওই গ্রামে বালু তোলার সময় গ্রামবাসীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় পার্শ্ববর্তী রায়পুরার মির্জাচর এলাকা থেকে বালু সন্ত্রাসীরা এলোপাথারি গুলি ছুড়লে 4 জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসায় ঢাকায় আনার ব্যবস্থা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গায় খাবার তৈরির তেল এবং ডালডার মধ্যে মরা, পচা, ইঁদুর পাওয়া সহ বিভিন্ন অপরাধে মৌসুমী ফুড প্রোডাক্টসকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলদিয়ার এলাকায় যৌথ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানিয়েছেন, রবিবার দৌলদিয়ার এলাকার মৌসুমী ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান চালিয়ে কারখানার ভেতরে খাবার তৈরির তেল এবং ডালডার মধ্যে মরা, পচা, ইঁদুর পাওয়া গেছে। এছাড়া উৎপাদনের আগের তারিখে খাদ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ সুগন্ধি ব্যবহার সহ বিভিন্ন অপরাধে ওই প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে নিরাপত্তা কর্মী সালাউদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ হৃদয়কে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, রাতে মহানগরীর পাহাড়তলী ভিটাক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। নিহত ভিকটিম সালাউদ্দিন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার দক্ষিণ মাহমুদাবাদ এলাকার বাসিন্দা। সালাউদ্দিন একটি ড্রেজারে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। 31 জানুয়ারি ড্রেজারে তেল চুরিকে কেন্দ্র করে রিফাত হোসেন এবং অন্য সহযোগীদের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়। এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তারা কুপিয়ে হত্যা করে তাকে। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিতি পেয়েছে সাভার মাশরুমের হাট। ব্যবসায়ীরা জানান, দেশের অধিকাংশ জেলা থেকে বিভিন্ন জাতের মাশরুম নিয়ে আসেন চাষিরা। বড় বড় সব রেস্টুরেন্ট এবং তারকা হোটেল মালিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই বাজারটি। সকাল থেকে সন্ধে পর্যন্ত চলে বেচাকেনা। যুবকদের এই পেশে আগ্রহী করে তোলার জন্য সরকারের সদিচ্ছা জরুরি বলেও জানিয়েছেন তারা। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শানের তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। এই দৃশ্য রাজধানীর কাছে অবস্থিত সাভার মাশরুম উন্নয়ন কেন্দ্রের মূল ফটক লাগোয়া মাশরুমের বাজার। প্রতিদিনই দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চল থেকে চাষিরা পাঠান বাটন, ঋষি, গোল্ডেন ওয়েস্টার সহ বিভিন্ন জাতের মাশরুম। এছাড়া বেচা কেনা হয় মাশরুম সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী। ঢাকা মোহাম্মদপুর থেকে এসেছি। মূলত আমরা মাশরুম নিতে এসেছি এবং আমার বাচ্চার একটু মাশরুম চাষ করবে, সেটার জন্য একটা স্পনও নিতে এসেছি। মাশরুমের পুষ্টিগত এটা অনেক বেশি, যে কারণে আমরা মাঝে মাঝে আসি। ঔষধি গুণ ও পুষ্টিগুণ থাকায় বেড়েছে এর চাহিদা ও উৎপাদন। তৈরি করা হচ্ছে পাউডার, স্যুপ, সাবান সহ আরও অনেক দ্রব্য সামগ্রী। স্বাদ অনেক ভালো আর এটা অনেক পুষ্টিকর খাবার, সেজন্য আর কি আমি আর আমার বাচ্চাকেও খাওয়াই। মাশরুম হচ্ছে একটা সুপার ফুড, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমার ফ্যামিলিতে সবাই নিয়মিত এটা মাশরুম নিচ্ছে, খাচ্ছে। মাশরুমের পাউডার এটা আমি আমার আব্বার জন্য নেই, এটা হার্টের জন্য খুব ভালো কাজ করে। মাশরুম যে এত প্রয়োজনীয় এতদিন আমরা জানতাম না আসলে। নিজ বাসাতে আমি চাষ করতেছি আর আমাদের বিক্রির জন্য মেইন বাজার হয়েছে এটা সাভারের সবচাইতে বড় বাজার এবং এর বাইরেও আমরা ক্ষুদ্রভাবে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেই। আমাদের এখানে তো ফ্রেশ মাশরুমটা পায়, দামও একটু কম পায়, যার কারণে এখানে বিভিন্ন জায়গা থেকেই মাশরুম এসে নিয়ে যায়। মাশরুম অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ ছত্রাক, যা মানব শরীরের জন্য অনেক উপকারী বলে জানান এই কর্মকর্তা। মিনারেলস যেগুলো আছে, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম সহ বিভিন্ন এখানে সেলেনিয়ামও থাকে। এইগুলি আমাদের মাশরুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে। প্রোটিন যেটা, এটা খুবই উন্নত মানের, এই জন্য যে এর মধ্যে কিন্তু ফ্যাট থাকে না, খুবই ফ্যাট কম থাকে। যতটুকু থাকে সেটা খুবই উপকারী, যার জন্য এটা আমাদের খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। প্রতি বছর দেশে প্রায় 40,000 মেট্রিক টন মাশরুম উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 850 থেকে 900 কোটি টাকা। এছাড়া বর্তমানে এই পেশার সাথে জড়িত লাখেরও বেশি মানুষ।
বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে দিয়ে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও উচ্চতা নেয়ার বার্তা সৌদি রাষ্ট্রদূতের। আদাবরে চাঁদাবাজির ঘটনা তদন্তের নির্দেশ। ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির সুযোগ থাকবে না। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে হত দরিদ্র এবং দরিদ্র পরিবারগুলোকে, জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। রাজপথে নামতে হবে না, শিক্ষকদের বেতন স্কেল সুযোগ সুবিধা সরকারের বিবেচনায় রয়েছে, জানিয়েছেন মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ।